বলার কোনো অবকাশ রাখে না যে বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আর এরপর সময়ও হয়তো চলবে প্রযুক্তির সহায়তায়। আমরা দেখছি যে বিজ্ঞানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ধান কাটার মেশিন ব্যবহার করা হচ্ছে, চাষিরা উপকৃত হচ্ছেন। আমরা দেখছি কিভাবে ফসলে কীটনাশক ছড়ানোর জন্য ড্রোনের ব্যবহার হচ্ছে। কিন্তু সেই প্রযুক্তিটা তো আমাদের শিখতে হবে, দক্ষ হতে হবে, না হলে তো আমরা তার ব্যবহার করতে পারবো না, কোথাও না কোথাও পিছিয়ে যাব। বলা যেতেই পারে যে ডারউইনের সেই অস্তিত্বের জন্য সংগ্রাম, পিছিয়ে পড়তে হবে না হলে। আলোচনা শুরু করছি শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার। শুরুতে আমি আরও একবার আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন মিস্টার সৌমেন কর, স্কাল্পচার। আমার সঙ্গে রয়েছেন মিস্টার সৈয়দ আশরাফ হোসেন, ডিরেক্টর, মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আমার সঙ্গে রয়েছেন শ্রী রতন ঝাওয়ার, ডিরেক্টর, ইউরেকা ট্রাইব ফাউন্ড্রি প্রাইভেট লিমিটেড। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় সাম্বুই, সিটিও, SHA ইনফোটেক সলিউশন প্রাইভেট লিমিটেড। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি সৌমেনবাবু আপনার কাছে যাব। আমি শুরুই করলাম যে কিভাবে আমরা ব্যবহার করছি প্রযুক্তি এবং কিভাবে আমরা দিন দিন উপকৃত হচ্ছি। সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন আসছে যে শিল্পের ক্ষেত্রেই কেন উন্নতি প্রযুক্তি ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? জিনিসটা অনেকটা বড় আলোচনার বিষয়। সেইখানে দাঁড়িয়ে যেটা বলা হয়, বিজ্ঞান সাথে রয়েছে, আমাদের বিজ্ঞানকে নিয়ে আমরা এগোচ্ছি। 30 কোটি যদি জনসংখ্যা দিয়ে শুরু করি, আমরা গানে কবিতাতে সবসময় পাই, সেখান থেকে জনসংখ্যা যে হারে বাড়ছে বা বেড়েছে বা আমরা আজকে নাগরিকভাবে তৈরি হয়েছি, তাদের সেইভাবে সব কিছু হাতে তুলে দেওয়ার জন্য অবশ্যই প্রযুক্তি, টেকনোলজি এবং বিজ্ঞান, যেটা আমরা সবসময় প্রয়োজন। একটা জিনিস সবসময় মনে রাখি বা রাখা আমার মনে হয়, কিউ, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ট্রান্সফার টু প্রযুক্তি, টেকনোলজি, তার সঙ্গে ম্যাটেরিয়ালস। আমি কোয়ালিটি ভালো করার জন্য আমি প্রযুক্তি ইউজ করতে পারি এনি ইন্ডাস্ট্রি। আমি কোয়ান্টিটি বাড়ানোর জন্যেও আমি মেশিন ব্যবহার করতে পারি। ইকুয়াল টু আমি বলেছি ম্যাটেরিয়ালস যেটা ব্যবহার করা হচ্ছে আর লেবার যেটা দেওয়া হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে প্রযুক্তি কোনটাতে বেশি ব্যবহার করলে আরও ভালো হয়, সেটা নিয়ে কিন্তু লড়াই আমার মনে হয় চলছে। অ্যাজ এ কন্টেম্পোরারি লাইনে আমরা যেটা বারবার দেখছি শিল্পের মধ্যে, একটি উৎপাদনকে আমি যদি কৃষিক্ষেত্রে দেখি বা যে কোনো ইন্ডাস্ট্রিতেও দেখি, তাকে বেশি ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে আমাদের বিজ্ঞানকে সহায়তা করে, তাকে সাহায্য করে নিয়ে সেটাকে গ্রো আপ করানো হচ্ছে। ভ্যারাইটিস টাইপস আমরা ধানের ক্ষেত্রে আজকে দেখছি নানারকম সংকর জাতীয় উৎপাদন হচ্ছে, রিসার্চের মাধ্যমে আসছে, দ্যাট ইজ প্রযুক্তি। তার মান উন্নত করার জন্য প্রযুক্তি ইউজ করছি। কিন্তু একটা বড় প্রশ্ন মাঝে মাঝে আমাদের মনে হয়, প্রযুক্তিকে নিয়ে আমাদের এগোতে হবে। আমরা জমির বিন্যাসের ক্ষেত্রে যখন এসে আমরা দেখছি, একটা প্রযুক্তিকে ইউজ করার জন্য, ড্রোন ইউজ করার জন্য বা একটা ভালো দামি ট্র্যাক্টর ইউজ করার জন্য বা ফসল কাটার জন্য একটি মেশিন ইউজ করবার জন্য যে ইনভেস্ট আমরা করে থাকি, কৃষকের ক্ষেত্রে কতটা জমি হলে সেটা মাঠে নামানো যায়, এটা বিশাল একটা প্রশ্ন জড়িয়ে ওঠে। আমি এটা ব্যক্তিগত অনেক সময় ফিল করেছি, যাদের অল্প ছোট ছোট জমি তারা সেটা ইউজ করতে পারে না। পাঞ্জাব, হরিয়ানার ক্ষেত্রে যাদের একর জমি, তারা সে মেশিনটা ইউজ করতে পারে। সেইখানে একটা কম্পিটিশন এসে যায়, মেশিন ইউজ করে অল্প লেবার দিয়ে ভালো প্রোডাকশন তারা তুলে নিতে পারে। আমাদের এই ইস্টার্ন জোন, নট ইন ওয়েস্ট বেঙ্গল, টোটাল ইস্টার্ন জোনের ক্ষেত্রেও দেখেছি এই প্রবলেমটা হয়। ছোটো ছোটো জমি টুকরো হয়ে যাওয়াতে আমরা সময় প্রযুক্তি ইউজ করতে পারি না। কিন্তু প্রযুক্তি সবসময় কাছে দরকার, প্রযুক্তি নিয়ে আমাদের এগোতে হবে। মান ভালো করবার জন্য যেটা বললাম, কিউ মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোকেই বজায় রাখবার জন্য অবশ্যই বিজ্ঞানকে নিয়ে এগোনো উচিত, এবং প্রযুক্তিটা এগোচ্ছে, আরও এগোবে। একেবারে এই জায়গা থেকে আপনার কাছে যাব সৈয়দ আশরাফ বাবু, যে উনি যেমনটা বললেন যে কৃষকরা বুঝবেন কি করে কোন জমিতে আমি ড্রোন ব্যবহার করব, কোন জমিতে ব্যবহার করব না। অর্থাৎ দক্ষ কর্মী, মানে প্রযুক্তি ব্যবহার করার জন্য যে শিক্ষাটা দরকার, যে গবেষণাটা দরকার, সেটা কি পর্যাপ্ত? আপনার কি মনে হয়? না, এই মুহূর্তে পর্যাপ্ত বলে আমি মনে করি না। আমি আমার মেডিকেল ফিল্ডে যেটুকু দেখেছি, আমার হসপিটাল বিজনেস, ধরুন বহু ছেলে মেয়ে আছে ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, প্রত্যেকটা জায়গা থেকে গিয়ে 3 বছরের একটি নার্সিং কোর্স করে চলে এলো। একটু মুখের কাছে প্র্যাকটিক্যালি যখন তারা আমার হাসপাতালে এসে কাজ করছে, দেখছি স্যালাইনটাও ঠিকঠাক দিতে পারছে না। দক্ষ স্কিল আমাদের রাজ্যে যেটুকু আছে, বাইরের রাজ্যগুলোতে সেটুকুও নেই। তো রাজ্য সরকার সব রকমভাবে চেষ্টা করছে স্কিল ডেভেলপমেন্ট করা যাতে যায়।
আমরাও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নিজেদের উদ্যোগে চেষ্টা করছি যে মানুষের স্কিল তৈরি করে তারপরে তাকে প্রপারলি ইউটিলাইজেশন করতে হবে। স্কিল যদি আপনার ঠিকঠাক ডেভেলপ না করে, ধরুন একটা রুগী ডাক্তারবাবু আপনার ভরসায় হাসপাতালে রেখে দিয়ে গেলেন, ডাক্তারবাবু তার 24 ঘন্টা থাকছেন না, একজন নার্সিং স্টাফের ভরসাতেই একটা পেশেন্ট 24 ঘন্টা হাসপাতালে থাকে। তো সেই নার্সিং স্টাফের যদি স্কিল ঠিকঠাক না থাকে, প্যারামেডিক্যাল স্টাফের যদি স্কিল ঠিকঠাক না থাকে, আমার আইসিইউ টেকনিশিয়ানটির স্কিল যদি ঠিকঠাক না থাকে, তাহলে পেশেন্টের যে কোনো সময় বিপদ হতে পারে। অতীতে আমরা দেখেছি, ধরুন আমি একটা সিটি স্ক্যান মেশিন কিনলাম, সিটি স্ক্যান মেশিন যখন তখন ইলেকট্রনিক্স জিনিস ব্রেকডাউন হতে পারে, ব্রেকডাউন হওয়ার পর তার যে ইঞ্জিনিয়ার সেটি আসছে দিল্লি থেকে, হায়দ্রাবাদ থেকে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে সেই জিনিসটাকে এখনও ঠিকঠাক তৈরি করতে পারছি না। আমাদের এখানে দক্ষতার একটু অভাব আছে। আমরা যৌথভাবে আমাদের একটি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করছি রাজ্য সরকারের সঙ্গে সম্মতিক্রমে কিছু এরকম ইউনিট তৈরি করা, যাতে আমার গ্রামের, আমার পাড়ার, আমার রাজ্যের ছেলেটি এখানে এসে আমার সেই মেশিনটি ঠিক করতে পারে। সেই জন্য আমরা আগামী 1, 2, 3 মার্চ বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সপোর ব্যবস্থা করেছি। ওখানে বিভিন্ন স্তরের, বিভিন্ন সমাজের, মেডিকেল ফিল্ড, সমস্ত স্তরের মানুষজনকে নিয়ে একটি কর্মশালা হবে স্বাস্থ্যের উপরে। সেমিনার দরকার, সেমিনার, একটু শেখানো দরকার, তাহলে কোথাও না কোথাও সেই খামতিটা আমরা পূরণ করতে পারবো। রতনবাবু, এই জায়গা থেকে উনি যেমন বলছিলেন নার্সিং স্টাফের কথা বলছেন, আমরা তো দেখছি দেশের অর্থনীতিতে চাকা ঘোরাচ্ছে নারী শক্তি, মহিলারা অনেক এগিয়েছেন। সেক্ষেত্রে মহিলাদেরও তো প্রযুক্তিগত শিক্ষাটা আলাদাভাবে দেওয়াটা দরকার, না হলে তো বোধহয় কোথাও না কোথাও, যেমনটা উনি উদাহরণ দিয়ে বললেন, কোন কোন জায়গায় একটা ল্যাকিং হচ্ছে, কোন কোন সেক্টরে ল্যাকিং হচ্ছে। মহিলাদের এই শিক্ষাটা দেওয়ার জন্য কোনো কি বাধা, নাকি কিভাবে এটা সম্ভব হবে, বিশেষ করে যারা ধরুন গ্রামগঞ্জে থাকে তাদের জন্য? মহিলাদের শিক্ষা দেওয়াটা তো খুবই জরুরি, কারণ গ্রামঘাটে শিক্ষার খুবই অভাব। তো ওখানে মানে এখন অনেকেরাই আছে, মহিলারা মিলে একটা সেলফ হেল্প গ্রুপ করছে, তারা কয়েকজন তার মধ্যে শিক্ষিত মহিলারা থাকছে, তারা বারবার সবাইকে পথ দেখিয়ে দিচ্ছে যে এভাবে করো, এভাবে করো। কিন্তু টেকনোলজিটা ব্যবহার করে ওরা অনেকটা এগিয়ে যেতে পারে। যেরকম মানে কীরকম কী জিনিসটা ওরা তৈরি করলে সে বাজারে বিক্রি হবে, সেটা ওরা টেকনোলজির মাধ্যমে সেটা ঠিক করতে পারবে যে কি কি করতে পারলে আমাদের উদ্যোগটা সফল হবে। আর তাছাড়া মহিলাদের জন্যে তো লঘু উদ্যোগ অনেক অনেক ধরনেরই আছে, তারা ওগুলো করলে তাদের খুবই লাভ হতে পারে। যেরকম আছে একটা স্টিচিং আছে, বা এমব্রয়ডারিং আছে, বা আরও অন্য অন্য, যেটা বাড়িতে বসেও তারা, এখন তো টেকনোলজি মুঠে মুঠেতে এসে গেছে, সবাই একদম টেকনোলজি সেভি হয়ে গেছে। তো সেই হিসাবে টেকনোলজি ব্যবহার করাটাও ইজি হয়ে গেছে আজকের দিনে। একদম বাড়িতে বসেও যাতে মহিলারা করতে পারেন সেদিকেও নজরটা দিতে হবে। সঞ্জয়বাবু, এই জায়গায় আপনার কাছে যাবো যে আমরা তো দেখছি, যেমন আমি শুরুতেই বললাম যে কৃষির ক্ষেত্রে দেখছি একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আর কোন কোন সেক্টরে আমরা যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমরা তাক লাগাতে পারি, আমাদের রাজ্যের কথা যদি আপনি বলেন? একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা সারা ভারতবর্ষে বলুন, আগে কী হতো, আমাদের স্টার্ট আপগুলো অন হতো, ধরুন 1 বছর 2 বছরের মধ্যে তারা কিন্তু ক্লোজ ডাউন হয়ে যেত। আজকে ক্লোজ ডাউন হচ্ছে না, তার একটাই কারণ কিন্তু টেকনোলজি। আজকে আপনি যে ব্যবসাটা করছেন, ধরুন আপনার স্যারের যেরকম হসপিটালে রয়েছে, স্যারের হসপিটালের মেন কারণ কি হচ্ছে, আমার কাছে রোগী আসবে, চিকিৎসা করব, আমার ডক্টর লাগবে, কিন্তু সেইটাকে যে কীভাবে ম্যানেজ হবে, পুরো আপনার যেটাগুলি আমরা সিআরএম বলি, যে আপনার পেশেন্ট এলো, তার কি স্ট্যাটাস, সেটা কিন্তু পুরোটা আপনার ফলো করছে টেকনোলজি। ঠিক আছে? তারপর ধরুন যে কোনো আজকে ব্যবসাতে টেকনোলজি, আমরা ধরুন পেমেন্ট বা যেগুলো বলি,
যে আমরা যে আমার কাছে কোনো খুচরো ব্যবসায়ী, সে বললো আমার কাছে খুচরো নেই, টাকা নেই, আপনি কিন্তু ব্যাংকে আজকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারছেন। এটা নাথিং বাট টেকনোলজি। আজকের দিনেতে আপনি বাড়িতে বসে, আগে যেমন ছিল আমার অফিসে না গেলে পরে আমার চাকরি করতে পারবো না, বাড়ি থেকে আমরা কেউ চিন্তাই করিনি যে বাড়ির থেকেও কাজ করা যায়। এমএনসি কোম্পানিগুলোতে যে আমি বাড়ির থেকে কাজ করতে পারি, দিস ইজ বিকজ অফ টেকনোলজি। তো আজকের মেন ফোকাসটা হচ্ছে আপনার যে ব্যবসাটা, আপনি শুধু ব্যবসাটার উপরে ফোকাস করুন, বাকি কিন্তু আপনাকে সমস্ত সাপোর্ট দিতে পারে টেকনোলজি। আর এখন একটা মজার জিনিস হচ্ছে, আপনি বলতে পারেন যে আমার টেকনোলজি কিনতে গেলে তো সেই পুঁজি লাগবে, সেই পুঁজিটা নেই। আজকের দিনের ব্যবসা কিন্তু মেনলি দাঁড়িয়ে আছে কোলাবোরেশনের উপরেতে। টেকনোলজির সাথে যদি আপনি কোলাবোরেশন করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা সব রকম দিক দিয়ে আপনি হেল্প পাবেন। একদম। শোভনবাবু, আপনি শুরুতেই বলছিলেন এই ট্রেন্ড করা দক্ষতা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন যে কৃষকরা জানবে কি করে কোন জমিতে আমি ড্রোন ব্যবহার করব, কোন জমিতে ব্যবহার করব না। আমরা দেখছি যে সারা বিশ্বে যেভাবে উন্নত প্রযুক্তির ব্যবহার চলছে, সেখানে আমাদের রাজ্য পিছিয়ে নেই, রাজ্যেরও বিভিন্ন সেক্টরে হচ্ছে। যদি আমি উদাহরণ দিই, আমরা সুন্দরবনে দেখেছি, সুন্দরবনের টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে ঘূর্ণিঝড়ের বিপর্যস্ত এলাকাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। আমরা দুর্গাপুরে দেখেছি, সেখানে লাইভ অ্যান্ড সাকশন মেশিন দিয়ে আমরা পুরো এলাকাকে পরিষ্কার করতে পারছি। তো আমরা তো বিভিন্ন জনারে আমরা ইউজ করছি আমাদের রাজ্যে। তাহলে এই যে উনিও যেমন প্রশ্ন তুলছেন যে দক্ষতা নিয়ে, এখানে বাধা কোথায় হয়ে দাঁড়াচ্ছে? মানে তাহলে কি আমাদেরকে সেমিনার করতে হবে, আমাদেরকে ধরুন বিভিন্ন টক শো করে আমাদেরকে ট্রেন্ড করতে হবে? না, এটা বাস্তবিক বিজ্ঞানকে নিয়ে তো অনেক কিছু জানতে পারছি, জানছিও, অ্যাওয়ারনেসটা অনেক বাড়ছে। আপনি যে দুটো উদাহরণ দিলেন, বেসিক্যালি এই দুটো হচ্ছে প্রকৃতিকে কন্ট্রোল করা। মানে আমি যেটাকে জানতাম না এখন জানতে পারছি, যেটা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বতেই এখন চলছে টেকনোলজিতে, সেইটা আমি তাদের অ্যাওয়ারনেসটা দিচ্ছি, এইভাবে ঝড় আসতে পারে, এত কিলো ঝড় হতে পারে। এখন শুধু তাই না, যেদিন দুদিন পরে কি হবে সেটাও আমরা আগে জেনে যাচ্ছি। নর্মালি এটা অ্যানাদার টেকনোলজি। এই টেকনোলজিটা কিন্তু আমরা একটা কালচার থেকে একটা কালচারাল ট্রান্সফর্ম করছি, একটা শ্রেণীকে আমরা জানাচ্ছি, যেটা মাধ্যম দূরদর্শন অথবা বেতার অথবা এনি টাইপ অফ প্রচার আমরা যাকে বলি। আমার কথা হচ্ছে, যেটা আমরা প্রযুক্তিকে ইউজ করছি, সাপোজ আমরা যে জোনে রয়েছি, যে রাজ্যে আমরা রয়েছি, যে ইস্টার্ন কালচার ওরিয়েন্টেড আমরা আছি, এইখানে দাঁড়িয়ে কৃষির একটা মেইন উপাদান যেমন পাট, এই পাটটা যেভাবে আগে ছিল, যেভাবে তাদের অ্যাজ এ আর্টিস্ট, যেহেতু আমি শিল্পী, সেই দিকে আমার খুব নজর থাকে। এই পাটটা এখন কিছু ফেয়ারে আমরা যেমন দেখছি কিছুটা ইন্ডিয়ারও প্রোডাকশন হচ্ছে, ব্যাগ তৈরি হচ্ছে, সরকার নজর দিয়েছে। কিন্তু এইটাকে যদি আরও বেশি করে নজর দিই, আমার কথা এইটাই, জল বৃষ্টি না হলে পাটটা ভালো হয় না, পাটটা ভালো ছাড়ানোও যায় না, পাটটা কালার হলুদ হবে না, কালো হবে, নির্ভর করছে প্রকৃতির ওপর। এইটাতে কোন টেকনোলজি আমরা ইউজ করতে পারি, যাতে সেই দক্ষ লেবারগুলোকে দিয়ে পাটটাকে আরও আধুনিক ফর্ম এনে সেটাকে আজকে নানারকম জুট ইন্ডাস্ট্রিকে আরও হাই প্রোফাইলে নিয়ে যাওয়া। এটা এই প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে, মানে আমি বলছি নাগরিক হিসেবে আমাদের যে জনসংখ্যা, আমরা ভারতের যে জনসংখ্যা, তার যে টেকনোলজি, ইউরোপ কান্ট্রির 10টা দেশ মিলে আমাদের জনসংখ্যার ধারে কাছে নেই, তাদের টেকনোলজি সেম হতে পারে না। অতএব আমার মনে হয় যে টেকনোলজি ওরা আমাদের দিচ্ছে, সেটা আমাদের ভৌগোলিক সীমানা, আমাদের মিট্টি, আমাদের লেবার, তাদের দিয়ে কিভাবে করা যায় সেইটাকে সম্পৃক্ত করা। অর্থাৎ টেকনোলজি আমাদের নিতেই হবে, নেওয়াটা এমন জায়গায় নিতে হবে গ্রাসরুট লেভেলে, যেটা রাজ্য সরকার দায়িত্ব অনেক সময় নিচ্ছে। এখন হ্যান্ড ট্র্যাক্টর এসে গেছে, এখন গরু কমে গেছে বলে সেইভাবে চাষ হচ্ছে, আমরা দেখছি, আমরা বারবার দেখছি। কিন্তু 3 ফলা 4 ফলা যে জমি উৎপাদন একটার জায়গা থেকে স্টেপ বাই স্টেপ সব জায়গায় দাঁড়িয়ে পড়ে। একটা কৃষি যদি ভালো হয়, তার থেকে ইকোনমিক্স অনেক ডেভেলপড হয়ে যায়। সেটাই আমার প্রশ্ন ছিল, যে একটা শ্রেণী জানবে কি করে, সেটা জানার জন্য আরও যেমন শিক্ষা দরকার। শিক্ষা মানে গতানুগতিক বই নয়, নেচার নিয়ে শিক্ষা, প্রকৃতি নিয়ে শিক্ষা, এবং বাস্তবিক সে যে কাজটা করছে তাকে সে শিক্ষা নবিশ করা। এটি আমাদের মনে হয় বেশি উদ্যোগ নিলে প্রযুক্তিটা আরও ভালোভাবে গ্রাসরুট লেভেলে আমরা পেয়ে যাব। মানে একেবারে স্কুলে পুঁথিগত শিক্ষা নয়, মানে কোথাও না কোথাও একেবারে গ্রাসরুট লেভেলে নেমে আমাদেরকে হাতে কলমে শেখাতে হবে, মানে ধরুন এই প্রান্তিক এলাকার মানুষজনদের জন্য। যে প্রজেক্টটা আমি করি, আমার যে প্লে উইথ ক্লে যে প্রজেক্টটা, যেটা চলছে এখন 16 বছর ধরে, শিশুরা যে মাটি নিয়ে, আমি দেখেছি 4 থেকে 14 বছরের বাচ্চাদের যদি এই প্রজেক্টে রাখা যায়,
তারপরে তারা যে মানবিকভাবে তৈরি হয়, তাদের মধ্যে সৃজনশীলতা যেটা হয়, সম্বন্ধে যে জ্ঞানটা হয়, সেটা অনেক ক্ষেত্রে সে যে জায়গায় যাক, যে লাইনেই যাক না কেন, সেইটা কিন্তু তার মধ্যে একটা অ্যাসেট হয়ে যায়। তখন এই শিক্ষাটা দেওয়া গ্রাসরুট লেভেল থেকে উচিত, সেটা মনে করি আমি। এবং সেটা এখনই high time। অবশ্যই। সৈয়দ আশরাফ বাবু, আপনার কাছে জিজ্ঞাসা করবো এবং আপনাকে অনুরোধ করবো মাইকটা একটু এইখানটা ধরে আপনি, হ্যাঁ, তাহলে আপনার কথাটা স্পষ্ট আমাদের অডিয়েন্সরা শুনতে পাবেন। উনি অনেক ম্যাপ আমাদের দেখালেন, যেমন ধরুন ভৌগোলিক অবস্থান, কোথায় আমাদের বাধা, পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থায় উনি বলছেন যে কোথাও না কোথাও আমাদের ছোটোবেলা থেকেই শেখাতে হবে এখন, যাতে আমরা প্রযুক্তির সাথে এগোতে পারি। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে শিল্পই আমাদের অর্থনীতির লাইফলাইন এই মুহূর্তে রাজ্যে। সেই জায়গা থেকে প্রযুক্তিটা আমরা কিভাবে ইমপ্লিফাই করলে আরও ভালো পারফর্ম করতে পারবো? দেখুন, প্রযুক্তি আর স্কিল দুটো আলাদা জিনিস। একেবারে। প্রযুক্তি মানে হচ্ছে একটা জিনিস সৃষ্টি করেছে একজন বিজ্ঞানী, নিয়ে মার্কেটে এসেছে। ধরুন আমি আমার স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, একটা ল্যাপ্রোস্কোপি মেশিন, সেটা একটা প্রযুক্তি। সেই ল্যাপ্রোস্কোপিটা প্রপারলি ইউটিলাইজ করাটা হচ্ছে স্কিল। ধরুন আমি একটা গলব্লাডার অপারেশন করব, আমার যদি সেই জায়গায় স্কিলটা ঠিকঠাক না থাকে, আমি গলব্লাডার কাটতে গিয়ে অন্য একটা কিছু কেটে ফেলবো, মানুষের মৃত্যু ঘটতে পারে। ধরুন একটা লেজার মেশিন, কিডনি স্টোন আমি অপারেশন করব, মেশিন তো একটা প্রযুক্তি, কিন্তু সেই মেশিনটা, প্রযুক্তিটাকে প্রপারলি ইউটিলাইজ করতে গেলে আমার স্কিল দরকার। সেই স্কিলটার জন্য আমার প্রথম যেটা দরকার, মনোযোগ আর পরিশ্রম। আমি এই দুটো জিনিস একদম বিশ্বাস করি, যে আপনার মনোযোগ যদি ঠিক থাকে আপনার কর্মের ওপরে, আপনার যদি মানে দক্ষতা বাড়াতে হয়, আপনাকে সময় বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে, প্রযুক্তিকে সাথে নিয়ে আপনি অনেক দূর আগাতে পারবেন। প্রযুক্তিকে সাথে নিয়েই এগোতে হবে। সঞ্জয়বাবু, আপনার কাছে যাব। আমরা দেখেছি বিশ্বব্যাপী জিডিপির 50% ক্ষুদ্র মাঝারি শিল্পের উপর, মানে শিল্প মানে তো পুরো বিষয়টা শুধুমাত্র বা কৃষি বা শিক্ষা ব্যবস্থা নয়, ক্ষুদ্র মাঝারি শিল্পেও নিশ্চয়ই বা প্রযুক্তির ব্যবহারে এই জিডিপি আমরা আরও বাড়াতে পারি। বা আমরা দেখেছি যে আর যদি আমরা রাজ্যের কথাও বলি, সেক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় 12% সেখানে মহিলাদের ইনভলভমেন্টও রয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্পে। সেটা আমরা কিভাবে ব্যবহার করব? দেখুন, আজকে দিনেতে মহিলাদের জন্য যে আমাদের প্রযুক্তি যেগুলো বলবেন, প্রচুর দিক দিয়ে আমরা কিন্তু হেল্প করতে পারি। ধরুন আমি বলছি, যে কোনো মানে ইন্ডাস্ট্রিতে আজকে আমরা প্রযুক্তির সাহায্যেতে, যেটা আমরা বলে থাকি আজকাল যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এআই। ঠিক আছে, আমি যে কোনো জিনিস করি, আমাদের মহিলাতে প্রচুর আপনার স্বনির্ভর গোষ্ঠী আছে, তারা অনেক রকম ক্ষুদ্র কাজ করে। সেটা কিন্তু আমরা টেকনোলজির সাহায্যে আজকে সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে আমরা সেটাকে ছড়াতে পারি। আমরা এখানে একটা ছোট গ্রামেতে আমি একটা জিনিস তৈরি করলাম, ধরুন মাটির, আমাদের বাঁকুড়া বীরভূমেতে যে মাটির এগুলো হয়, সেগুলো কিন্তু আমরা আজকে ইন্টারনেটের সাহায্যে, ফেসবুক বা যেগুলো আমাদের টেকনোলজি আছে, সোশ্যাল মিডিয়া বলুন, ডিজিটাল মার্কেটিং বলুন, এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা সারা বিশ্বের মধ্যে আমাদের জিনিসটাকে ছড়াতে পারি। ঠিক আছে, আর এইটার জন্যে যেটা স্যার বলছিলেন স্কিল দরকার, সেটা কিন্তু 100 বার আমি সেটাকে মানে ওনার কথাতে 100% আমি সহমত। কারণ আজকে যদি আমি টেকনোলজি আছে কিন্তু আমরা স্কিল হলাম না, সেই টেকনোলজি কিন্তু আমরা ব্যবহার করতে জানবো না। আছে আমাদের কাছে অনেক কিছু। আজকে আমি বলছি, আমি যে জিনিসটা আমি করে থাকি, আমি ছেলেদেরকে স্কিল করে চাকরি দেওয়াই। একটা গ্রামের একদম মানে কি বলবো, ইউপির একটা গ্রামের ছেলে, আমরা সবাই জানি ইংলিশ ছাড়া কেউ আমরা চাকরি পাবো না, ভালো জায়গাতে যেতে পারি না, সে হিন্দি ছাড়া কিছু বলতে পারে না, সে আজকের দিনে একটা বড় এমএনসি কোম্পানিতে কাজ করছে উইথ প্যাকেজ মোটামুটি 18 লাখ টাকা, যেটা একটা আপনার বিটেক করা বা এমটেক করা ছেলে পেতে পারে না। তো এইটার জন্য আমাকে টেকনোলজি স্কিলটা নিতে হবে। টেকনোলজি আছে আজকে বিভিন্ন জায়গায়। ধরুন আমি এটাও জানি, একটা কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু আজকে এআই দ্বারাতে ফুড সার্ভ করা হয়। এটা কি করে হচ্ছে? সেই টেকনোলজিটা আমাদের জানতে হবে, সেটা শিখতে হবে, সেই স্কিলটা আমাদের নিতে হবে। যেরকম টেকনোলজি ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টটাও ইকুয়ালি ইম্पॉर्टेंट, अदरवाइज কিন্তু हैंड होल्डिंग হবে না। एकेबारे। रतन बाबू, तो फिर हम लोगों को जानना बहुत ज़्यादा ज़रूरी है। मैं आपको हिंदी में इसलिए सवाल पूछ रही हूँ, शायद आप बंगला में ज़्यादा कंफर्टेबल नहीं है। तो
আচ্ছা, বাংলা মে। তো আমি এটাই আপনাকে জিজ্ঞাসা করছি, তাহলে আমাদের প্রত্যেক অতিথিরা বলছেন যে আমাদের এখানে প্রযুক্তি আছে, আমাদের এখানে শিল্প আছে, একটু যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের একটু শিখে নিতে হবে, আমাদের একটু শেখাতে হবে, সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। এখন এই টেকনোলজিটা শিল্পের জন্যে তো মানে খুবই ব্লেসিংস আছে, কারণ এই টেকনোলজি থেকে কত যে ম্যান পাওয়ার লস কম হয়ে গেছে, কত প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, সেটা আমরা এখন বুঝতেই পারছি। আগে একটা চেক কেটে পাঠাতে হলো, এখন বসে বসে 5 মিনিটের মধ্যে টাকাটা ওর ঘরে পৌঁছে যায়। আর টেকনোলজির মাধ্যমে এখন অত যে সুবিধে হয়ে গেল যে বসে বসে বাড়িতে বসে বসে সব কিছু দেখা যায়, কোন ক্লায়েন্টের কি পজিশন আছে, কোন কোথায় কোথায় কি ব্যাংকে কত চেক জমা পড়েছে, কত ক্লিয়ারিং হয়েছে, সব কিছু এখন বসে বসে দেখা যায়। এটা টেকনোলজির মাধ্যমেই হয়েছে। আগে আগে কত ম্যান পাওয়ার নষ্ট হতো এর জন্যে। মানে আমরা একেবারে শেষ এটাই করতে পারি যে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা যদি আমরা অর্জন করতে না পারি, আমরা এগোতে পারবো না, তাল কেটে যাবে কোথাও না কোথাও। এবং তার জন্যই বোধহয় আমরা যে পেশাতেই থাকি না কেন, প্রযুক্তির হাত ধরতে হবে, এবং শিল্পর ক্ষেত্রে কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহারটা অনস্বীকার্য। তাহলেই কিন্তু আমাদের রাজ্য আরও লাফিয়ে লাফিয়ে যেভাবে এগোচ্ছে আরও এগোবে। আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেক অতিথিকে অসংখ্য ধন্যবাদ।